নমস্কার বন্ধুরা, টিপস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি জেআরবিটি 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন। তো মনে রাখবেন, সত্য বিলোপ নীতি যিনি প্রবর্তন করেছিলেন ওনার নাম হচ্ছে ডালহৌসি। ঠিক আছে, তো সত্য বিলোপ নীতির প্রবক্তা ছিলেন ডালহৌসি। এরপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল। তো এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। টিপু সুলতানের রাজধানী যেখানে ছিল সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তম। শ্রীরঙ্গপত্তমে কিন্তু টিপু সুলতানের রাজধানী ছিল। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ময়ূরী সিংহাসন কে লুণ্ঠন করেছিলেন। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের যে সকল এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে। তো মনে রাখবেন, ময়ূর সিংহাসন যেখানে লুণ্ঠন করেছিলেন যিনি, ওনার নাম হচ্ছে নাদির শাহ। ঠিক আছে, নাদির শাহ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আকবর দক্ষিণ ভারত জয়ের স্মৃতি হিসাবে কি নির্মাণ করেছিলেন। তো এই জায়গাতে আমি আর একটি কোয়েশ্চেন আপনাদেরকে বলে দিই। তো আকবর দক্ষিণ ভারত অর্থাৎ গুজরাট জয়ের স্মৃতি হিসাবে বা গুজরাট জয়ের স্মারক হিসাবে তিনি যেটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। কোয়েশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। দক্ষিণ ভারত বলতে সেখানে গুজরাট রাজ্য জয়ের, যদি দক্ষিণ ভারত না দিয়ে আসে গুজরাট জয়ের স্মৃতি হিসাবে কী নির্মাণ করেছিলেন, সেটাও আনসার হবে বুলন্দ দরওয়াজা। আর যদি আসে দক্ষিণ ভারত, সেটাও হবে বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কার আমলে মুঘল চিত্রশিল্পের বিকাশ শুরু হয়। তো মুঘল চিত্রশিল্পের বিকাশ যখন শুরু হয়েছিল কার আমলে, সেটা কিন্তু হুমায়ুনের হাত ধরেই কিন্তু মুঘল চিত্রশিল্পের বিভিন্ন বিকাশ শুরু হতে দেখতে পাওয়া যায়। এরপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান ঘটে। তো মারাঠা শক্তি যেটা, সেটার কিন্তু উত্থান শুরু হয়েছিল শিবাজির হাত ধরেই। ঠিক আছে, শিবাজির নেতৃত্বে কিংবা শিবাজির হাত ধরেই মারাঠা শক্তির উত্থান ঘটতে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, শিবাজি কাকে বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন। বাঘনখ দ্বারা শিবাজি হত্যা করেছিলেন কাকে? আফজল খাঁকে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। কোয়েশ্চেনটা অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চৌথ ও স্বদেশমুখী কর কে প্রবর্তন করেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। চৌথ ও স্বদেশমুখী কর যিনি প্রবর্তন করেছিলেন ওনার নাম হচ্ছে শিবাজি। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটি কে জয় করেন। তো বিজাপুর ও গোলকুন্ডা যে রাজ্য দুটি জয় করেছিলেন ওনার নাম হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ধর্মগুড়া মুঘল সম্রাট কাকে বলা হয়। তো ধর্মগুড়া মুঘল সম্রাট আমরা যাকে বলি ওনার নাম হচ্ছে শাহজাহান। অর্থাৎ শাহজাহান এমন একজন মুঘল সম্রাট যাকে ধর্মগুড়া মুঘল সম্রাট রূপে আখ্যায়িত করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দুবার রাজ্যাভিষেক হয়েছিল কোন মুঘল সম্রাটের। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। চাইলে সঙ্গে সঙ্গে আপনারা হ্যান্ড নোট বানিয়ে ফেলতে পারেন। তো দুবার রাজ্যাভিষেক হয়েছিল এমন মুঘল সম্রাটের নাম হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় শেরশাহ আদায় করতেন বিঘা প্রতি। তো প্রাকৃতিক বিপর্যয় যখন ওনার সাম্রাজ্যে কিংবা ওনার অঞ্চলে যখন দেখা যেত, তখন তিনি আদায় করতেন বিঘা প্রতি যে কর আদায় করতেন সেটা হচ্ছে 250 করে তিনি কি করতেন, কর আদায় করতেন। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কালিঞ্জোর দুর্গ কে নির্মাণ করেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। কালিঞ্জোর দুর্গ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে কেদার রায়। ঠিক আছে, কেদার রায় হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শেরশাহ তার দাগ ও হুলিয়া প্রথা কোথায় চালু করেছিলেন। তো মনে রাখবেন এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে দাগ ও উলিয়াকে প্রথাকে চালু করেছিলেন, তো সেক্ষেত্রে আনসার হবে শেরশাহ। আর যদি বলে দাগ ও উলিয়া শেরশাহ কোথায় চালু করেছিলেন, সেটা হবে অশ্বারোহী সৈন্য দলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুটো কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম, দুটো কোয়েশ্চেনে দুটো আনসার আমরা দেখে নিলাম। তো এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে আপনারা অপশনগুলো চুজ করবেন। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু
যখন ট্রিকি লেভেলের কোয়েশ্চেন বানানো হয় বা করা হয় তখন সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পাই। শেরশাহের প্রকৃত নাম কি? সেক্ষেত্রে হচ্ছে শের খাঁ হবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি প্রতিষ্ঠিত হয়। তো কোন যুদ্ধের মাধ্যমে বলছে ভারতের মুঘল সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি বা বেস যেটা সেটা স্ট্রং হতে শুরু করে, সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের স্থায়ী ভিত্তিটা প্রতিষ্ঠিত হতে শুরু হয়। ঠিক আছে, এরপর আমরা নজর দেব 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বাবরের প্রপৌত্র কাকে বলা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। বাবরের প্রপৌত্র বলা হয় যাকে, তার নাম হচ্ছে আকবর। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধকালে আকবরের বয়স কত ছিল। তো পানিপথের যখন দ্বিতীয় যুদ্ধ চলছিল তখন আকবরের যে বয়স ছিল সেটা হচ্ছে 12 বছর। ঠিক আছে, 12 বছর হবে কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সেটা হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে কখন আন্দোলন পূর্ণতা লাভ করে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে যখন আন্দোলনগুলো পূর্ণতা লাভ পেতে শুরু করে সেটা হচ্ছে পঞ্চদশ শতকে বিভিন্ন ধরনের আন্দোলন ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স। আশা করছি এই 20 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।